সঠিক উত্তরদাতাদেরকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। তাই আজকের মতো আমাদের ভবিষ্যৎবাণী সঠিক হোক বা না হোক, আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। শুভরাত্রি। কোটি কোটি দর্শক ও ভক্তদের কথা বলতে স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফুটবল নিয়ে যুগ যুগ ধরে সাধনা করা দুই পণ্ডিত। আমার এই পাশে রয়েছেন পণ্ডিত সরল বাবু, আর আমার অপর প্রান্তে রয়েছেন পণ্ডিত আকাশ সাহেব। আজকের ম্যাচটিকে নিয়ে এই দুই পণ্ডিত কি ভাবছে তাই জানার চেষ্টা করব। এই একটা জিনিস জানতে চাই যে ফ্রান্স আর ইরাকের মধ্যেকার যে ম্যাচটি অনুষ্ঠিত ওখানে কিছুক্ষণের মধ্যে হতে যাচ্ছে, এই ম্যাচটা নিয়ে আপনার ধারণা আসলে কি? ধারণা বলতে এখানে আমি নিঃসন্দেহে বলতে পারি যে ফ্রান্সই জিতবে, কারণ ফ্রান্স হচ্ছে অন্যতম শক্তিশালী একটা দল। সে 3-1 জিতেছে। তা আমাদের ওখানে যে কিলিয়ান এমবাপ্পে আছে, উনি এবার দুইটা গোল দিয়ে সর্বোচ্চকালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছে। তো একটা আত্মবিশ্বাসের ব্যাপার তো তার থাকবে, আর তার যে গতি, তার যে অ্যাটাকিং এর একটা যে স্কিল, যে আচমকা যে হঠাৎ অ্যাটাক করা, এটা সামলানো খুবই মুশকিল। এই জন্য আমি মনে করব ইরাক ওদেরকে দমায় রাখার জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক স্ট্রাগল নিতে হবে, নাহলে আমার মনে হয় না কোনোভাবে এই যে ম্যাচটি যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ম্যাচটাতে মানে ইরাকের আসলে কোন জিনিসটি আসলে বেশি নজর দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? ইরাকের, আমার মতে এখানে ইরাকের দুইটা জিনিসে বেশি ফোকাস দেওয়া দরকার। কিন্তু গোলকিপার, আমি ইরাকের গোলকিপারকে যথেষ্ট ভালো বলবো। আমাদের ইরাকের গোলকিপার যে আয়মান হুসেইন আছে, ও ভালো একজন গোলকিপার, ও অনেক ভালো দক্ষতাপূর্ণ, ঠিক আছে। ও গোলকিপার না হলো, কিন্তু ডিফেন্স আর হচ্ছে অ্যাটাকিং এ ওদের ফোকাস রাখতেই হবে। ডিফেন্সে তো অবশ্যই রাখতে হবে, যেহেতু আমাদের কিলিয়ান এমবাপ্পের কথা তো নাই বলি। তো সে তো সুযোগ পায় না, সে সুযোগ বানিয়ে নেয়, বানিয়ে আচ্ছা, নিয়ে আচ্ছা, আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সে সুযোগ পায় না কিন্তু সুযোগ বানিয়ে নেয়। হ্যাঁ, সুযোগ পেলে তো অবশ্যই গোলটা করবে, আচ্ছা, আর আচ্ছা। সুযোগ না পেলে, সুযোগ না দেওয়া হলে সে সুযোগটা এই বানিয়ে সুযোগটা নেয়। না পাওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? না, সুযোগ না পাওয়া তো বলতে গেলে আমি তো এই টিমের সাথে মিলাইনি। ধরেন আচ্ছা, বড় আচ্ছা, বড় টিমের সাথে যখন খেলা হয়, যখন ও সুযোগ পায় না বলে, আচ্ছা, আচ্ছা, তখন ও ওর মতো করে সিস্টেম করে ও সুযোগটা বানিয়ে নেয়। আমি আচ্ছা, ওইটা আচ্ছা, আচ্ছা, বলতে আচ্ছা, আচ্ছা, চেয়েছিলাম। আর আচ্ছা। ইরাকের সাথে আহামরি কষ্টের হবে বলে মনে করছি না। এখানে আমি সম্পূর্ণ উইনটা আমি তবে আমি ফ্রান্সকেই দিব। একটা জিনিস জানতে চাই যে এই যে এই প্রথম ম্যাচটি ফ্রান্সের সাথে যে সেনেগালের যে ম্যাচটি হয়েছে, জি, জি। ম্যাচটিতে আমরা দেখেছি যে ফ্রান্স কিন্তু সেনেগালের কাছ থেকে একটি গোল হজম করেছে। তো সেক্ষেত্রে কি কোনোভাবে কি মনে হয় যে তাদের ডিফেন্স বা রক্ষণ ভাগকে আরেকটু স্ট্রং বা সচেতন হতে হবে বলে হওয়া উচিত কিনা? আহ তা তো অবশ্যই। একটা প্রত্যেকটা টিমে টুকটাক খুঁটিনাটি থাকে। ফরমেশন এখন খেলার মাঝখানে ফরমেশন একটু এলোমেলো হয়ে যায়, সেই এলোমেলো অবস্থা যদি কেউ পারফেক্টলি টাইম মেনটেন করে করতে হয়, তো অবশ্যই একটা গোল স্কোর করা পসিবল। তো ওদের এই দিকটা যদি ওরা ফরমেশনটা পুরো 90 মিনিট ধরে যদি পারফেক্টলি ধরে রাখার ট্রাই করে, আমার মতে এই একটা গোলটা দেওয়াও আমার মতে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। জি, আর জি। হচ্ছে এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আর অনেক বড় ম্যাচ, কারণ এর আগে আমার জানা মতে কোনো ম্যাচ হয়নি ইরাকের সাথে জি, ফ্রান্সের। জি, এটাই জি, হচ্ছে জি, হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ, ম্যাচ, হ্যাঁ। আর ফার্স্ট ম্যাচটি হয়েছে এত বড় একটা বিশ্বকাপের মঞ্চে হচ্ছে। এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আর একটা বিষয় যে এবারে বিশ্বকাপে কিন্তু মানে কোনো ম্যাচই আসলে প্রেডিক্ট খুব সহজভাবে করা যাচ্ছে না। হ্যাঁ, তা তো বটে, তা তো তো সেই অবশ্যই। জায়গা থেকে যদি কোনো কারণে অলৌকিক কোনো ঘটনা যদি ঘটে যায় যে ইরাকের কাছে ফ্রান্স হেরে গেল কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে কি ফ্রান্সের জন্য কি কোনোভাবে চাপ সৃষ্টি হবে নাকি তারা পরের আহ ম্যাচটি সহজে জিতে যাবে? না, চাপ তো অবশ্যই সৃষ্টি হবে, যেহেতু ওরা ওরা হচ্ছে 2018 2018 বিশ্বকাপের সালে এই চ্যাম্পিয়ন। সিজনের, গত সিজনের আগের সিজনের যে চ্যাম্পিয়ন, ওরাও চ্যাম্পিয়ন। তো ওদের ওদের তো ওই জিনিসটা বজায় রাখতে হবে অবশ্যই। আর হচ্ছে ওরা স্বাভাবিক। শিরোপা তাদের যদি ঘরে ওরা, আবার ফিরিয়ে আনার হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। একটা লড়াই বা তো এখন ওরা যদি এই জি। ম্যাচটিও ইজিলি, যেহেতু এখন আমার অনুমানে ইরাক যথেষ্ট ওদের তুলনায় একটা নরম টিম, ওরা যদি ভালো কিছু গোল দিয়ে যদি স্কোর আগিয়ে নিয়ে রাখতে পারে, তো অবশ্যই এটা বেনিফিশিয়াল হবে। আর যদি তারা হেরে যায় বা এরকম ড্র হয়ে যায়, তাহলে তো তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা ফ্রান্স তো কিন্তু গ্রুপ ফ্রান্সকে চ্যাম্পিয়নের একটা দাবিদার একটা থাকতে পারে, অবশ্যই কারণ এটা তো থাকবেই। এইদিকে ফ্রান্সের বিপক্ষে একটি পরাশক্তি হিসেবে যদি বলা যায়, তাহলে গত বিশ্বকাপের ফাইনালিস্ট চ্যাম্পিয়ন যারা রয়েছেন আর্জেন্টিনা, জি, তারাও কিন্তু তাদের দলে গ্রুপে যে গ্রুপটিতে রয়েছে সেই গ্রুপে কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়নের দাবিদার হিসেবে তারা রয়েছে। তা তো তো সে জায়গা অবশ্যই। থেকে একটি জি, জি। লড়াই তো থাকবেই এবং স্নায়ুযুদ্ধ চলবে। আর হচ্ছে যে আরেকটা জিনিস আপনার কাছ থেকে মানে আলোচনার বিষয় যেটা আমার কাছে মনে হয়
যে ফ্রান্সের সাথে যদি ইরাক যদি জিততে চায় বা জয়লাভ করতে চায়, অঘটন যদি কোনো ঘটন তারা যদি স্মরণীয় করে রাখতে চায় তাদের ফুটবল ইতিহাসে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তারা যদি 4-2-3-1 এই ফরমেশনে যদি তারা খেলে, আমার কাছে মনে হয় 4-2-3, হ্যাঁ এটাও চলে, বাট আমার মতে তাদের বেশি ফোকাস দেওয়া উচিত হচ্ছে ডিফেন্সের দিকে। কেন, এখানে আমি একটা সিস্টেম বলি, কাহিনী। কারণ ফ্রান্স অবশ্যই চাইবে বেশি করে গোল দেওয়ার জন্য, জি ঠিক আছে? অবশ্যই। এখন ওরা যদি ডিফেন্সে বেশি আচ্ছা, বেশি করে গোল দিতে কেন চাইবে? পয়েন্টের যদি একটা ব্যাপার 1-0 তো যদি ফ্রান্স জিতে যায় তাহলে তো জয়লাভ হবে। অবশ্যই লাভ হবে, কিন্তু বেশি গোল করলে ওদের পয়েন্ট স্কোর হচ্ছে, আচ্ছা তো আচ্ছা, ওকে। অবশ্যই এদিকে তো একটা থাকতেই আচ্ছা, তার পজিটিভ মানে মার্কিং তো পয়েন্টটাও থাকবে। দরকার এবং গোলের জি। সংখ্যাটা বেশি হ্যাঁ হওয়া উচিত। ওইটাই। আর হচ্ছে আম, আমাদের যে কিলিয়ান এমবাপ্পে, ও তো অবশ্যই এবার সর্বোচ্চ গোলদাতা, ও অবশ্যই ট্রাই করবে আরো কয়েকটা গোল ফ্রান্সে দিয়ে। কিন্তু আরো একটি হ্যাঁ, প্লেয়ার রয়েছে, দেমবেলে। তিনিও কিন্তু আপনার ব্যালন ডিওর জেতার এই সম- বছরও কিন্তু জোর মানে আমি বলবো যে হচ্ছে দৌড় প্রতিযোগিতায় কিন্তু তারাও কিন্তু সেও কিন্তু এগিয়ে রয়েছে। তো সেই হুম, জায়গা থেকে কিন্তু দেমবেলেও কিন্তু একটা এক্সপেক্টর হিসেবে সে অবশ্যই এক্সপেক্টেড হিসেবে মাঠে। তাকেও ধরা যেতে পারে। আসলে এক্সপেক্টর তো যে কোনো কিছু হতে পারে, জি জি তো বলা যায় না, এখন ডিপেন্ড করছে ম্যাচের উপরে। জি আর জি। আমি যেটা ওই সময় বলতে চেয়েছিলাম যে তারা যদি ডিফেন্সে, কোনোভাবে কি ফ্রান্স ফুটবল দলে কি ইনজুরি হওয়ার সম্ভাবনা কি রয়েছে কিনা, বা কোনো। ফ্রান্স ফুটবলে ইনজুরি বিষয়টা তো আসলে এটা প্রেডিক্ট করা খুবই মুশকিল। জি যে যে কোনো টিমের সাথে ইনজুরির বিষয়টা হতে পারে। জি এখন জি ডিফেন্স যদি, ইরাক যদি ডিফেন্সে বেশি ফোকাস দেয় ডিফেন্সে, তাহলে আমি মনে করব ফ্রান্স যদি তাদের ডিফেন্সটা ভাঙতে না পারে, যদি গোল না দিতে পারে, তাহলে অবশ্যই তারা ফুল অ্যাটাক মোডে চলে যাবে। অ্যাটাক মোডে গেলে ওদের ফরমেশনটা একটু নড়ে যাবে না। জি জি সেই সময়টা যদি কাজে লাগে, তারা যদি কিছু একটা করতে পারে, তখন আমি মনে করব একটা চান্স আছে গোল দেওয়ার। আদারওয়াইজ ওরা যদি এই জিনিসটা, আমার মতে, আমি তো অনেক বড় বড় সাজেশন দিয়েছি সবাইকে, জি তো জি আমি যদিও জি জি ওনাদেরকে এবার সাজেশন দেই নাই, আমি ভিডিওটা তো আগে, আপনারা তো আপনার চ্যানেলে ছেড়ে দিবেন, ও ফ্রান্সের কোনো মেম্বার যদি দেখে, ফ্রান্স বলছি, ইরাকের মেম্বার যদি, এখানে তো কোটি কোটি দর্শক দেখছে, যদি তারা দেখে, যদি শিখে, আমি তো ওদের সাথে আমার কন্ট্রাক্টে নাই ইরাকের জি সাথে, জি জি। পুরো যদি দেখে আমার থেকে শিখে, তাহলে ওইভাবে হ্যাঁ, ফরমেশনটা যদি মেনটেন করে, তাহলে অবশ্যই ফ্রান্সকে খুবই সহজে হারিয়ে দেওয়া পসিবল, যদি আমারটা মানে ফলো করে আর কি। খুব চমৎকার বলেছেন। আসলে আপনার মতো একজন গুণী বিশ্লেষক এবং একজন হুম, খেলোয়াড়, জি আপনার জি কাছ থেকে যদি ইরাকের মতো ফুটবল দল তারা যদি আপনার থেকে সাজেশন বা কোনোভাবে টেকনিক্যাল যদি জানতে পারে, শিখতে পারে, তাহলে অবশ্যই তাদের ফুটবল ভবিষ্যতের জন্য অবশ্যই উপকারী হবে। জি, তা তো অবশ্যই। বুঝতে পেরেছি। খুব চমৎকার কথা বলেছেন। ভালো একটি আইডিয়া। তো যাই হোক, আপনার সাথে আমি কথা বলে খুবই আনন্দিত বোধ করছি। আ খেলার মাঠে যেকোনো ফলাফলই আসলে আমাদেরকে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। আ সেখানে হতাশ হওয়ার কোনো কিছু নেই বলে আমিও মনে করি। আমার মনে হয় আপনিও একই কথায় বিশ্বাস করেন। তাহলে ফ্রান্সের জন্য শুভকামনা রইলো এবং ইরাকের জন্য শুভকামনা রইলো। দেখা জি, যাক আসলে ইরাক কতটুকু ফ্রান্স ফুটবল দলের যে অ্যাটাকিং, সেই অ্যাটাকিং আক্রমণাত্মক ভাগটাকে কিভাবে তারা সামলায়। আর হচ্ছে এদিকে তারা কিভাবে তাদের রক্ষণ ভাগকে সংগঠিত করতে পারে, সেটাই দেখার বিষয়। আমরা বাকিটা ম্যাচ শেষ হওয়ার পর দেখতে পাবো। ঠিক আছে। আপনারাই শুনলেন দুই পণ্ডিতের ভিন্ন ভিন্ন মত। তাদের এই মতামতগুলো আপনারা কোনোভাবেই বিশ্বাস, আস্থা কোনটাই রাখবেন না। এখন সিদ্ধান্ত আপনাদের। আমরা জানি আমাদের ভবিষ্যৎবাণী সঠিক হোক বা না হোক, আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে। আর আপনারা চাইলে আপনাদের ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সঠিক উত্তরদাতাদেরকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। তাই আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো কথা বলুন, ভালো থাকুন, কথা বলির সঙ্গে থাকুন। ধন্যবাদ।